আজকে আমরা পড়ব ক্লাস 11-এর স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ বাই সিস্টার নিবেদিতা। তো এটা আমাদের একটু ভালো করে মন দিয়ে বুঝতে হবে। কিছু কিছু জটিল জিনিস আছে এবং বিভিন্ন তোমাদের যে সহায়িকা বই আছে সেগুলোতে খুব জটিল ভাষায় লেখা আছে। তো আমি খুব সহজ ভাষায় তোমাদের বলার চেষ্টা করব। পারলে তোমরা সেগুলোকে খাতায় টুকে রাখো যাতে তোমাদের সেগুলো আগামী দিনে পড়তে সুবিধা হয়। এই টেক্সটটা পড়ার আগে আমাদের সিস্টার নিবেদিতা সম্পর্কে পড়ে নিতে হবে। তো আমি যেই তোমাদের পয়েন্টগুলো বলবো সেগুলো মন দিয়ে বাংলাটা শুনে রাখবে আর সাইডে স্ক্রিনে পিডিএফটা ফলো রাখবে। আশা করি ভিডিও দেখতে দেখতে তোমাদের সিস্টার নিবেদিতা এবং টেক্সটার সম্পর্কে সমস্ত এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। সিস্টার নিবেদিতা, born as মার্গারেট এলিজাবেথ নোবেল ইন আয়ারল্যান্ড 28 অক্টোবর 1867। তো সিস্টার নিবেদিতা জন্মগ্রহণ করেছিলেন, মনে রাখবে, মার্গারেট এলিজাবেথ নোবেল নামে। প্রথম জীবনে তার নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। জন্মগ্রহণ করেছিলেন আয়ারল্যান্ডে 28 অক্টোবর 1867 সালে। সিস্টার নিবেদিতা was an Irish teacher, author, social activist and disciple of স্বামী বিবেকানন্দ। তো তিনি একজন আইরিশ টিচার ছিলেন, অথর ছিলেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ডিসিপল অফ স্বামী বিবেকানন্দ। সোশ্যাল অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে সমাজ সংস্কারক। She spent her childhood in Ireland. At 17, she began her career in teaching at a school in Keswick. তো তিনি তার শৈশব আয়ারল্যান্ডেই কাটিয়েছেন এবং তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন শিক্ষকতা করে একটা স্কুলে কেসউইকে অবস্থিত। শি মেট স্বামী বিবেকানন্দ ইন লন্ডন ইন 1895, ওয়াজ ড্রন টু হিজ টিচিং। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সিস্টার নিবেদিতার সাথে স্বামী বিবেকানন্দর প্রথম দেখা হয়েছিল লন্ডনে। কত সালে? 1895 সালে। এবং তিনি স্বামীজির শিক্ষায় প্রচুরভাবে অনুপ্রাণিত হয়েছিল। ইন 1898 she traveled India where Swami Vivekananda gave her the name Nivedita and initiated her into the vow of Brahmacharya. তো তার সাথে দেখা হয়েছিল 1895 সালে। ঠিক তার 3 বছর পর 1898 সালে সিস্টার নিবেদিতা স্বামীজির কাছে কলকাতায় চলে আসে। সেখানে ইনটাইটেড হার ইনটু দ্য ভাও অফ ব্রহ্মচারী, মানে স্বামীজি তাকে সেখানে দীক্ষা দেন। গুরু দীক্ষা দেওয়ার পর তার শিষ্যকে একটা নিজস্ব নাম দেয়। তো তেমনি স্বামী বিবেকানন্দ তাকে নাম দিয়েছিল, যেটা হচ্ছে নিবেদিতা। তো নিবেদিতা নামটা তার তো প্রথমে নাম ছিল না, তার প্রথমে নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। তো এই নিবেদিতা নামটা স্বামীজি তাকে দিয়েছিল স্বামীজির কাছে দীক্ষা নেওয়ার পর। আর নিবেদিতা কথার অর্থ হচ্ছে ডেডিকেটেড টু গড, মানে ভগবানের কাছে সমর্পণ। সি ওপেন গার্ল স্কুল ইন ক্যালকাটা, নাও কলকাতা, টু এডুকেট গার্ল হু ওয়ার ডিপ্রাইভড অফ বেসিক এডুকেশন। অসহায় মেয়েদের জন্য, যারা স্কুলে পড়াশোনা করতে পারতো না, দরিদ্র মেয়েদের জন্য তিনি কলকাতায় স্কুল খুলেছিলেন। ডিউরিং দ্য প্লেগ প্যান্ডামিক ইন ক্যালকাটা 1899, she nursed and cured for poor patient. তো 1899 সালে যখন প্লেগ রোগ সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছিল, তখন তিনি দরিদ্র প্লেগ রোগীদের নানান সেবা করেছিলেন। She was associated with Ramakrishna Mission and worked closely with Sharada Devi, the wife of Ramakrishna. She died on October 13, 1911 in Darjeeling. তো তিনি রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত ছিল। সেখানে তিনি দীর্ঘদিন শ্রী রামকৃষ্ণের স্ত্রী সারদা দেবীর সাথে নানান কাজকর্ম করেছিলেন। তিনি মারা যান 13 অক্টোবর 1911 সালে দার্জিলিং। তো তোমাদের এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো তোমরা ভালো করে মাথায় রেখো। তাহলে একবার রিভাইন্ড করে শুনে নাও, তাহলে দেখবে তোমাদের জিনিসগুলো আর ভুলবে না। তোমরা পারলে স্ক্রিনশট একটা নিয়ে নিতে পারো। চলো এবার গল্পটা সম্পর্কে আর কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নেওয়া যাক। অ্যাবাউট প্রোজ। বিং ইনফ্লুয়েন্সড বাই স্বামী শারদানন্দ, সিস্টার নিবেদিতা রোড দিস প্রোজ। তো ছোট্ট একটু গল্পটা তোমাদের বলে নিই। তো যেহেতু সিস্টার নিবেদিতা স্বামীজির খুব কাছের একজন মানুষ ছিলেন, যেহেতু সিস্টার নিবেদিতা খুব কাছ থেকে স্বামীজির সমস্ত ঘটনাগুলো দেখেছিলেন,
তাই স্বামী শারদানন্দ যখন স্বামীজি মারা যান 1902 সালে মেবি, তখন তিনি সিস্টার নিবেদিতাকে অনুরোধ করেন যে তুমি স্বামী বিবেকানন্দকে নিয়ে একটা বায়োগ্রাফি লেখো। তখন সিস্টার নিবেদিতা বলেন, আমি তো বায়োগ্রাফি লিখতে পারি না, আমি স্বামীজিকে যেইভাবে দেখেছি ঠিক সেইভাবেই লিখবো। তো তখন তিনি রচনা করেন দ্য মাস্টার অ্যাজ আই স 1910 সালে। তো এই দ্য মাস্টার অ্যাজ আই স থেকেই আমাদের এই বায়োগ্রাফিটা বা গদ্যটা নেওয়া হয়েছে। এবার কিছু আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্ড জেনে নেওয়া উচিত গল্পটা পড়ার আগে, বায়োগ্রাফিটা পড়ার আগে। প্রথম হচ্ছে ব্রাহ্মজানী। আচ্ছা, ব্রাহ্মজানী মানে কি? ব্রাহ্মজানী মানে হচ্ছে নলেজ অফ ব্রহ্মা অর ট্রুথ, মানে যে ব্রহ্ম অর্থাৎ সত্যকে জানে, সত্যকে যে জয় করেছে সেই হচ্ছে ব্রহ্মজানী। তো এখানে ব্রহ্ম কথার অর্থ হচ্ছে সত্য, আর জানি, জানি কথার অর্থ মানে হচ্ছে আমরা বাংলায় বলতে পারি জানি মানে নোয়ার, নো মানে জানি আর নোয়ার মানে জানি। তো ব্রহ্মজানী মানে সত্যকে যে জানে সেই হচ্ছে ব্রহ্মজানী। তো ওয়ার্ডটা আমাদের টেক্সটে কাজে লাগবে, তাই আমাদের খেয়াল করে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে সমাধি। সমাধি কথার অর্থ হচ্ছে ডিপ মেডিটেশন, মানে গভীর ধ্যান। তো এটা হচ্ছে ধ্যানের এমন একটা পর্যায় যেখানে মানুষের বহিঃ পরিবেশ সম্পর্কে বা প্রকৃতি সম্পর্কে কোনো ধ্যান থাকে না, সেটা হচ্ছে ডিপ মেডিটেশন বা গভীর ধ্যান। অদ্বৈত ফিলোসফি। অদ্বৈত ফিলোসফি মানে হচ্ছে নন ডুয়ালিস্ট, মানে যাদের দু রকম চিন্তাভাবনা নেই, যাদের চিন্তাভাবনা একটাই এবং একই নির্ণয় করা পথে তারা চলে। তো অদ্বৈত মানে হচ্ছে দুই রকমের না, আর ফিলোসফি মানে তোমরা জানো দর্শন, যারা বা যাদের দুই রকমের চিন্তাভাবনা নেই তারাই হচ্ছে অদ্বৈত ফিলোসফির উদাহরণ। তো এই ওয়ার্ডগুলো আমাদের ভালো মতন জেনে নিতে হবে। তো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও এটা। তো চলো এবার ডাইরেক্ট গল্পতে যাওয়া যাক। দেখো এখানে এক্সআই লেখা আছে। এক্সআই লেখার কারণ কি? এক্সআই লেখার কারণ হচ্ছে এই যে দ্য মাস্টার অ্যাজ আই স ইট, সিস্টার নিবেদিতা যেটা লিখেছিলেন 1910 সালে, সেখান থেকে তো আমাদের এই টেক্সটটা নেওয়া হয়েছে। তো সেখানে 27খানা খণ্ড ছিল, 27খানা খণ্ডের মধ্যে এটা হচ্ছে আমাদের 11 নম্বর, তাই এখানে 11 লেখা আছে। তো এইগুলো খেয়াল করবে, এমসিকিউর জন্য কাজে লাগতে পারে আদার্স ইনফরমেশনগুলো। দ্য স্টোরি অফ দ্য গ্লিমস। এই কিছু কিছু ঝলকের গল্প, গ্লিমস মানে ঝলক, হুইচ আই কট অফ দিস পার্ট অফ স্বামীস লাইফ, বলছে যেগুলো আমি পেয়েছি স্বামীজির জীবনের বিভিন্ন পার্ট থেকে। উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট। সিঙ্গুলারলি মানে হচ্ছে একেবারেই, ইনকমপ্লিট মানে যেন অসম্পূর্ণ, একেবারেই অসম্পূর্ণ হয়ে যাবে। ইফ ইট কন্টেন্ট নো মেনশন অফ হিজ ওয়ার্শিপ অফ মাদার, সেটা একেবারে অসম্পূর্ণ থেকে যাবে যদি আমি তার মাতৃ আরাধনা সম্পর্কে না বলি। তো এখানে মাতৃ আরাধনাটা ভালো করে খেয়াল করবে, তার জীবন কি বাদে অসম্পূর্ণ হয়ে যাবে, তার হিজ ওয়ার্শিপ অফ মাদার। তো সিস্টার নিবেদিতা কি বলেছে? স্বামীজির জীবনের যে সকল চিত্রগুলো আমি এই গল্পে তুলে ধরেছি সেগুলো একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে যদি আমি স্বামীজির মাতৃ আরাধনা সম্পর্কে না বলি। স্পিরিচুয়ালি স্পিকিং। স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিক, আধ্যাত্মিকভাবে বলতে গেলে আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সবসময় অনুভব করেছি দ্যাট যে দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস মানে চেতনা। তো শাস্ত্রীয়ভাবে আমার সর্বদাই মনে হয়েছিল যে স্বামীজির মধ্যে চেতনার দুটো উপাদান আছে। আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী। একটু আগে আমরা ওয়ার্ডস নোটে পড়লাম ব্রহ্মজ্ঞানী মানে কি। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, আনডাউটলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, বলছে নিঃসন্দেহে তিনি একজন ব্রহ্মজ্ঞানী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেটা কিনা রামকৃষ্ণ পরমহংস সর্বদাই বলতো যে আমার বিলে আমার নরেন ব্রহ্ম জানে, সত্য জানে আমার বিলে, এরকম ভাবে তিনি বলতেন সবসময়। When he was only 8 years old, sitting at his play, he had developed the power of entering samadhi. তার বয়স যখন মাত্র 8 বছর, তিনি খেলতে খেলতে বা খেলার অবস্থায় সমাধিতে চলে যেতেন। সমাধি মানে আমরা বললাম একটু আগে, সমাধি মানে হচ্ছে ডিপ মেডিটেশন, মানে একটা ধ্যানের এমন একটা পর্যায় যেখানে কিনা মানুষের বহিঃ চিন্তা, বহিঃ প্রকৃতি সম্পর্কে তার কোনো আর ধ্যান থাকে না। তো খেলায় মগ্ন অবস্থায় কত বছর বয়সে? মাত্র 8 বছর বয়সে তিনি সমাধি লাভ করেছিলেন।
The religious idea towards which he naturally gravitated মানে ঝুঁকে পড়া, were highly abstracted and philosophical. তো তিনি যে সমস্ত ধর্মের বিশ্বাসী বা যে সমস্ত ধর্মের দিকে তিনি ঝুঁকেছিলেন সেগুলো একেবারেই ছিল অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্তি, যার কোনো আকৃতি নেই, অ্যান্ড ফিলোসফিক্যাল এবং দার্শনীয়। দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেট্রাস, মানে ঠিক মূর্তি পুজোর বিপরীত ছিল স্বামী বিবেকানন্দ। ইন হিজ ইয়ুথ অ্যান্ড presumably when he had already been some time under the influence of Sri Ramakrishna, he became formal member of the সাধারণ ব্রহ্ম সমাজ। ইয়ং বয়সে যখন তিনি রামকৃষ্ণের সাথে ছিলেন তখন তিনি সাধারণ ব্রহ্ম সমাজ যোগদান করেছিলেন। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ মানে ধর্মপ্রচার, প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ড অন এ স্পেশাল ফর্ম। তো তিনি যখন ইংল্যান্ডে গিয়ে ধর্ম প্রচার করেছিলেন তখন তার যে আরাধনা বা ধর্মের বিশ্বাস বা আরাধনার মূর্তি সেটাকে তিনি কখনো আকারের মাধ্যমে প্রকাশ করেনি, মানে তার আরাধনা এবং ধর্মের বিশ্বাস কখনো কোনো মূর্তি কিংবা আকৃতির ওপর নির্ভর ছিল না। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ। ব্রহ্ম মানে সত্যকে জানা হচ্ছে তার অনলি ইম্পারেটিভ মানে বলতে পারো তার লক্ষ্য, তার মূল লক্ষ্য ছিল ব্রহ্মকে জানা মানে ব্রহ্মজ্ঞান লাভ করা। দ্য অদ্বৈত ফিলোসফি হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন। তো অদ্বৈত ফিলোসফি ছিল তার একমাত্র মন্ত্র, ডক্ট্রিন মানে মন্ত্র। দ্য ভেদাস অ্যান্ড উপনিষদ হিজ সোল স্পিরিচুয়াল অথরিটি। বেদ এবং উপনিষদ ছিল তার একমাত্র শাস্ত্রীয় নিধান। তো এইখান থেকে আমাদের কি কি এমসিকিউ জানতে হবে ভালো করে শুনে নাও। তো এখানে জানলাম কারণ তিনি জন্ম থেকে ব্রহ্মজ্ঞানী ছিলেন। রামকৃষ্ণ পরমহংস তাকে সর্বদা কি বলতেন? ব্রহ্মজ্ঞানী বলতেন। মাত্র 8 বছর বয়সে তিনি সমাধি লাভ করেছিলেন। তিনি ইয়ং বয়সে যেই ধর্মের দিকে ঝুঁকেছিলেন সেগুলো কিরকম ছিল? সেগুলো ছিল অ্যাবস্ট্রাক্ট আর ফিলোসফিক্যাল। আর কি জানলাম এখানে? তিনি ব্রহ্ম সমাজের সদস্য ছিলেন। আর কি জানলাম? যে তার জীবনের মূল লক্ষ্য কি ছিল? ব্রহ্মকে জানা। এবং তার মতবাদ কি ছিল? অদ্বৈত ফিলোসফি। এবং তার একমাত্র শাস্ত্রীয় গ্রন্থগুলো কি কি ছিল? বেদ এবং উপনিষদ। তো এই এমসিকিউ গুলো তোমাদের আসতে পারে, তো এগুলো ভালো করে পয়েন্ট আউট করে নাও। And yet, side by side with this, it is also true that in India, the word mother was forever on his lips. এটা লক্ষ্য করা গেছে যে ইন ইন্ডিয়া, ভারতে সবসময় তার মুখে মা কথাটা জড়িয়ে থাকতো। এই দেখো মায়ের এমটা বড় হাতের আছে, তো মা মানে এখানে কিন্তু বায়োলজিক্যাল মা না, মা মানে হচ্ছে এখানে মা কালীর কথা বলা হয়েছে। He spoke of her as we of deeply familiar in the household life. তিনি মা শব্দটা এমন করে ব্যবহার করতেন যেন তিনি বাড়ির ঘরের কারোর সাথে কথা বলছেন, নিজের মায়ের সাথে কথা বলছেন, এমন করে তিনি কথা বলতেন। He was constantly preoccupied with her. সে তার সাথে মানে মা কালীর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সারাদিন তার চিন্তায় মগ্ন থাকতেন। তো প্রিঅকুপাইড মানে হচ্ছে চিন্তায় মগ্ন থাকা। লাইক আদার চিলড্রেন হি ওয়াজ নট অলওয়েজ গুড, সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রিবেলিয়াস ছিল। আমরা কিন্তু স্বামী বিবেকানন্দর বিলে নরেন চরিত্রটা শুনেছি, সে খুব ছোটবেলায় দুষ্ট ছিল। তো অন্যান্য শিশুদের মতন সেও কিন্তু ছোটবেলায় দুষ্টু ছিল। সামটাইমস হি উড বি নটি, কিছু সময় সে দুষ্ট হয়ে যেত, অ্যান্ড রিবেলিয়াস, এবং কিছু কিছু সময় সে বিদ্রোহী হয়ে উঠত। বাট অলওয়েজ টু হার, কিন্তু মায়ের কাছে সবসময় ভালো। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার টু গুড অর এভিল দ্যাট বিফল। তো অ্যাট্রিবিউট মানে দোষারোপ করা বা চাপানো, বিফল মানে পড়া, মানে তার ওপর যে ভালো এবং মন্দগুলো এসে পড়েছে সেগুলো তার দোষ, সেগুলো বা তার দোষ তিনি অন্য কারোর ঘাড়ে চাপাতেন না। অন এ সার্টেন সোলেম ওকেশন হি ইন্টারেস্টেড টু এ ডিসিপল
a prayer to her that his own life had acted as a vertebral charm। দেখো হারের এইজটা বলা যাচ্ছে, মানে এখানে মা কালীর কথা বলা হয়েছে। তো অন এ সার্টেন সোলেন, সোলেন মানে গম্ভীর, ওকেশন মানে তোমরা জানো অনুষ্ঠান। তো কোনো একটা গম্ভীর অনুষ্ঠানে সে entrusted a disciple a prayer to her that in his own life had acted as a vertebral charm। তো কোনো একটা গম্ভীর অনুষ্ঠানে হয়তো তিনি তার কোনো একটা ভক্তকে বলতেন একটা মন্ত্র জপ করার জন্য, বা একটা মন্ত্র দিতেন যে তুমি যাও আজকে এই মন্ত্রটা মা কালীর সামনে রাখো, বা মা কালীর সামনে আজকে তুমি এই মন্ত্রটা পাঠ করবে। কোন মন্ত্রটা? যেই মন্ত্রটা তার জীবনে একটা জাদু মন্ত্রের মতন কাজ করেছে। And mind, he added, suddenly turning with what was almost fearness upon the receiver। হট করে তার দিকে ঘুরে বলতেন শোনো এবং মনে রাখো। ফিয়ার্সলি মানে খুব রেগে গিয়ে বলতেন, কি বলতেন? মেক হার লিসেন টু ইউ when you saying it, none of that cringing to mother, remember। বলছে কি? বলছে তাকে তোমার প্রার্থনা শুনতে বাধ্য করো, ওরকম কাকুতি মিনতি করে মায়ের সামনে প্রার্থনা করবে না। মন্ত্রটা এমনভাবে বলো, মন্ত্রটা এমনভাবে বলো, প্রার্থনা এমনভাবে করো যাতে মা শুনতে বাধ্য হয়। তিনি আস্তে গলায় বলতেন যে একটা মন্ত্র দিচ্ছি তুমি পাঠ করবে, তখনই তিনি আবার মুড চেঞ্জ করে কি বলতেন? বলতেন শোনো, রেগে গিয়ে ফিয়ার্সলি হয়ে বলতেন, মানে রেগে গিয়ে বলতেন শোনো, কাকুতি মিনতি করে মায়ের কাছে প্রার্থনা করো না, প্রার্থনা করবে এমনভাবে যাতে মা শুনতে বাধ্য হয়। তো এরকম ছিল তার অ্যাটিটিউড বা তার কথা বলার চলন। নেক্সট, every now and then he would break out with some new fragment of description। কিছু কিছু সময় পর পর বা নাও অ্যান্ড দেন মানে যখন তখন তিনি ফ্রেগমেন্ট মানে ভেঙে ভেঙে মানে ছোট ছোট তিনি বর্ণনা দিতেন মা কালীর সম্পর্কে। দ্য রাইট হ্যান্ড রাইজড ইন ব্লেসিং, ডান হাত আশীর্বাদের প্রতীক। দ্য লেফট হোল্ডিং দ্য শোড, বা হাত ধরে আছে খড়গ। হার ক্রাস্ট ইজ ব্লেসিং। এ দেখো ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা যখনই রয়েছে তখন তিনি সেগুলো একটু অ্যাগ্রেসিভ ভাবে বলেছেন। would be the sudden exclamation that ended a long revival। রিভাইভাল মানে দিবা স্বপ্ন, দিনের বেলায় স্বপ্ন দেখা। ধরো কেউ মায়ের কাছে গেছে, মায়ের ওই সুন্দর মুখশ্রী দেখে সে নিজের সকল সুখ দুঃখ চিন্তা ভুলে কেবলমাত্র মায়ের চিন্তায় মগ্ন হয়ে রয়েছে। দিনের বেলায় এক স্বপ্নের দেশে চলে গেছে সে, তখনই হুট করে স্বামীজি অর্ধ গানের সুরে কিংবা অ্যাগ্রেসিভভাবে বলতো মায়ের ডান হাত আশীর্বাদের প্রতীক, মায়ের বা হাতে রয়েছে খড়গ। এই যে এই অ্যাগ্রেসিভভাবে বা এইভাবে যে মায়ের নামে তিনি বলতেন, তখনই কেউ যদি দিবা স্বপ্নতে মায়ের দিকে তাকিয়ে মগ্ন হয়ে থাকতো, তার মনে হয় দিবার ঘুমটা হয়তো ভেঙে যেত। তো এইখানে এটা বুঝিয়েছেন। or becoming half lyric in the intensity of his feeling, অথবা হালকা গানের স্বরে তিনি বলতেন। তো এরকম স্বামীজির মুডটা তোমরা বুঝতে পারছো হয়তো, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তিনি বলতেন। মা কালীর ভক্তরা একটু এরকমই পাগলই হয়ে যায়। আমাদের বিখ্যাত নাম আছে বামা খ্যাপা। তো খ্যাপা শুধু শুধু হয় না, মা কালীর যারা ভক্ত হয় তারা এরকমই হয়ে যায়। তাদের জেনুইন প্রেয়ার বা জেনুইন প্রার্থনা হচ্ছে এরকমই, বা মায়ের সাথে তাদের কথার আদান প্রদান হচ্ছে এরকমই। তাই তাদের পাগল না, ওইটা হচ্ছে তাদের ভক্তি। তো অর বিকেমিং হাফ লিরিক দ্য ইন্টেন্সিটি অফ হার ফিলিং, মাঝে মাঝে অল্প গানের স্বরে বলতেন। কি বলতেন? ডিপ ইন দ্য হার্টস অফ হার ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী। হার ওন, এখানে হার ওন মানে হচ্ছে তার নিজের ভক্ত, মানে তার নিজের ভক্তদের হৃদয়ের গভীর থেকেও গভীরে রয়েছে মা কালীর রক্ত মাখানো খড়গ। ওয়ার্শিপার্স অফ দ্য মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ, বলছে যারা মা কালীর ভক্ত হয় তারা জন্ম থেকেই মা কালীর ভক্ত। ইন হার ইনকার্নেশন অফ আর শোর, মা কালীর খড়গের অবতার হচ্ছে তারই ভক্তরা। ফ্রম হিম ওয়াজ gathered in such moment as this almost every line and syllable of certain short psalm, এখানে PRL সাইলেন্ট, এখানে উচ্চারণ হবে সাম, called the voice of mother, which I wrote and published about this time। তো এই যে স্বামী বিবেকানন্দের এই যে বাণী, এই যে কথাগুলো, এইগুলো তিনি মানে এখানে সিস্টার নিবেদিতা তার একটা স্রোতে লিখেছিলেন, স্রোত বা বই, সেটার নাম হলো ভয়েস অফ মাদার। তো সিস্টার নিবেদিতা এখানে বলেছেন আমি ভয়েস অফ মাদার নামে একটা সাম মানে একটা স্রোত, একটা স্রোত লিখেছিলাম ভয়েস অফ মাদার নামে, যার প্রতিটা বাণী এরকম ছোট ছোট স্বামীজির কথা থেকে আমি পেয়েছি।
আই ওয়ার্শিপ দ্য টেরিবল হি ওয়াজ, আবার দেখো এক্সক্লেমেশন আছে মানে অ্যাগ্রেসিভ ভাবে বলতেন। আই ওয়ার্শিপ দ্য টেরিবল হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, অ্যান্ড ওয়ান্স ইট ইজ মিস্টেক টু হোল্ড দ্যাট অল ম্যান প্লেজার ইজ দ্য মোটিভ। তিনি প্রায় বলে উঠতেন আমি ভয়ঙ্করীর পুজো করি, আমি ভয়ঙ্করীর আরাধনা করি। টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্করী। তো তিনি প্রায় বলতেন যে আমি ভয়ঙ্করীর আরাধনা করি, অ্যাগ্রেসিভ ভাবে বলতেন। ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ। বলছে এটা ভাবা ভুল যে সব মানুষই দুনিয়াতে আসে আনন্দ উপভোগ করার জন্য, এটা ভাবা ভুল। তিনি বলতেন, স্বামী বিবেকানন্দ এটা বলতেন। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন। অনেকেই জন্মেছে কষ্ট খোঁজার জন্য, কেননা আসল সুখ মানুষ কষ্টের পরেই পায়। প্রথম থেকে যে সুখ পেয়ে এসছে সে আসল সুখের মূল্য জানে না, তাই অনেকেই এসছে কষ্ট মানে ভয়কে খুঁজতে। লেট আস ওরশিপ দ্য টেরর ফর ইটস ওন শেপ। চলো আমরা পুজো করি মা কালীর সেই ভয়ঙ্করী রূপের। আজ এইটুকুই, নেক্সট পার্টটা পরের ভিডিওতে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।